ক্লাস 11-এর কার্য শক্তি চ্যাপ্টার থেকে আমরা কয়েকটা সিলেক্টেড কোশ্চেন আমরা পড়ব। যে সিলেক্টেড কোশ্চেনগুলো হচ্ছে কার্য শক্তি উপপাদ্য, সেকেন্ড অভিকর্ষীয় স্থিতিশক্তি পথের উপর নির্ভরশীল নয় ব্যাখ্যা করো, মসৃণ নততল বরাবর পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক। যে সকল কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে ওই কোশ্চেনগুলোই আমরা কেবলমাত্র পড়ব। তো প্রথম আগে যে কোশ্চেনটি রয়েছে সেই কোশ্চেনটার আগে আমরা কি ডেরিভেশন হয়ে থাকে, এগুলো তো সবই ডেরিভেশন হয়ে থাকে, যে এই ডেরিভেশনগুলো প্রত্যেকটা পরীক্ষায় এই ডেরিভেশনটা 2 মার্কের এসে থাকে, এই ডেরিভেশনটাও 2 মার্কের, এই নিচের একদম ডেরিভেশনটা এটা 3 মার্কের হয়ে থাকে। তো আজকের আমাদের কোশ্চেন রয়েছে টোটাল 7 মার্কের। তো পরীক্ষায় যে সকল ডেরিভেশনগুলো মধ্যে ডেরিভেশনগুলো আমাদেরকে করতে হবে সেই ডেরিভেশনগুলো আমাদের দেখে নাও। তো যে যেখানেই পড়ছো ঠিক আছে। তো এখান থেকে সিলেক্টেড কোশ্চেনগুলো, তো কার্যশক্তি প্রথমে আমি নিয়েছি এই চ্যাপ্টারটা, এর পরের চ্যাপ্টারটায় যে সকল চ্যাপ্টারগুলো থেকে সবথেকে বেশি কোশ্চেন আমরা করতে পারবো ওই সকল কোশ্চেনগুলোকে এবং সহজ হবে ওই সকল চ্যাপ্টারগুলোকে নেব এবং ওই সকল চ্যাপ্টারের কোশ্চেনগুলোকে আমরা রিভাইজ করে নেব। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে তার অ্যান্সার, তাহলে অ্যান্সার নাম্বার 1, প্রথম কোশ্চেনের অ্যান্সারটা আমরা করতে চলেছি যে কার্যশক্তির উপপাদ্য। তো কার্যশক্তির উপপাদ্য আমরা কি করে সলভ করব। সাপোজ ধরো তোমার কাছে একটা এম ভরের একটা বস্তু রয়েছে, এম ভরের একটা বস্তু, ওই বস্তুটা কি হয়েছে না এই অবস্থান থেকে এমনি করে যাত্রা করে বি অবস্থানে পৌঁছেছে, তাহলে এ অবস্থান থেকে বি অবস্থানে যাচ্ছে, তাহলে এ থেকে বি পর্যন্ত যেতে ওই বস্তুটা কি পরিমাণ কার্য করেছে সেই কার্যটা আমাকে বার করতে হবে। তাহলে এত বড় পথের কার্য বার করা খুবই কমপ্লেক্স হয়ে যাবে, সেহেতু আমাদের কি করতে হয় না ছোট ছোট দৈর্ঘ্যের বা ছোট ছোট দূরত্বের জন্য আমাকে কি করতে হবে কার্য বার করে নিতে হবে। তো ছোট ছোট দূরত্বের জন্য কার্য বার করার রুলস কি হয়ে থাকে না ছোট সাপোজ ধরো এইখান থেকে এইটুকু পর্যন্ত, তাহলে এইখান থেকে এইটুকু দূরত্বটা হচ্ছে কি আমাদের ক্ষুদ্র দূরত্ব, ডিএস দূরত্ব আমরা ধরলাম। তাহলে এই ডিএস দূরত্বের জন্য প্রয়োজনীয় বল আমি ধরলাম এফ, প্রয়োজনীয় বল এফ। এই বলটা ইউনিফর্ম মানে কন্টিনিউয়াসলি সম পরিমাণের বল প্রযুক্ত হচ্ছে। তাহলে এই ছোট দূরত্বের জন্য কার্য কত হবে না ডেল ডব্লু, তাহলে ডেল ডব্লু ইজকাল টু ওয়ার্ক ডান বার করার ফর্মুলা কি না ডব্লু ইজকালস টু এফ এস, ডব্লু ইকুয়ালস টু এফ এস। তাহলে ডেল ডব্লু ইজকাল টু আমরা কি লিখবো এফ ইন্টু ডিএস। এফটা কি না যেহেতু কনস্ট্যান্ট ফোর্স একটা লাগতে আছে সেহেতু ডেল এফ আমি লিখিনি, এফ লিখেছি। আচ্ছা, তো এ থেকে বি পর্যন্ত যেতে কি পরিমাণ কার্য করতে হবে না মোট কার্য যদি আমাকে বার করতে হয় তাহলে একে ইন্টিগ্রেশন করে দেবো কোত্থেকে কত দূর এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত। ক্লিয়ার হয়েছে? তো আমরা বোথ সাইডে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে এ থেকে বি পর্যন্ত, এতটুকু ক্লিয়ার। তো ফার্স্ট স্টেপ আমাদের এখানটায় হয়ে গেছে, তাহলে এত দূর পর্যন্ত আমরা 20% এগিয়ে এসেছি। নেক্সট আমরা কি করব না এফ ইন্টু ডিএস, তাহলে এফ ইজিক্যালটা আমরা কি লিখতে পারি যেহেতু ইউনিফর্ম ফোর্স লাগতে আছে এবং মাস আনচেঞ্জ, তাহলে এই বস্তুটার ক্ষেত্রে মাস হচ্ছে কি আনচেঞ্জ, ভেরিয়েবল মাস নয়, পরিবর্তনশীল ভর নয়, সেহেতু এফ ইজিক্যালটা আমরা কি বসাবো এম এ ইন্টু ডিএস। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো এমটা হচ্ছে কি কনস্ট্যান্ট, তাহলে এমকে আমরা কি করতে পারি বাইরে বার করে নেব। তাহলে এমকে যদি আমরা বার করে নিই তাহলে এ ইন্টু ডিএস থাকে। এ হচ্ছে কি না ওই যে বস্তুটা যেতে আছে ওই বস্তুটার ত্বরণ, তাহলে ত্বরণকে আমরা কি লিখতে পারি এ ইকুয়ালস টু আমরা কি লিখি ডিভি বাই ডিটি, ডিফারেন্সিয়েট ফর্মে এটাই তো লিখে থাকি। আর ভি ইকুয়ালস টু আমরা কি লিখে থাকি না ডিএস বাই ডিটি, তাই তো? আচ্ছা, তো এ ইকুয়ালস টু আমরা ডিভি বাই ডিটি আমরা জেনেছি। আচ্ছা, এই জিনিসটাকে এইভাবেও লিখতে পারি যে ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি লিখতে পারি, কারোর কোনো আপত্তি থাকা উচিত নয়। তাহলে ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি। আচ্ছা ডিএস বাই ডিটিটাকে এইভাবে বলতে পারি যে ডিএস বাই ডিটি মানে তো হচ্ছে ভি, তাহলে
এইটার রিপ্লেসে আমরা কি লিখলাম ভি, তাহলে ডিভি বাই ডিএস ইন্টু কি লিখলাম ভি, আগে পরে দুভাবে আমরা লিখতে পারি, তাহলে ভি ইন্টু ডিভি বাই ডিএস। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এর যে এই ভ্যালুটা আমরা এখানে পুট করব, তাহলে এ থেকে বি পর্যন্ত বস্তুটা যেতে আছে, ইন্টিগ্রেশনের লিমিটটা তোমাকে দিতে হবে এ থেকে বি পর্যন্ত। আচ্ছা, এর জায়গায় আমরা কি করলাম না এম ইন্টু এর জায়গায় ভি ইন্টু ডিভি বাই ডিএস ইন্টু ডিএস, এ থেকে বি। আমি মানলাম যে এ পজিশানে বস্তুটার বেগ কত ছিল না বস্তুটার বেগ ছিল ভি এ, বি পজিশানে বস্তুটার বেগ হয়েছে কত না ভিবি। ক্লিয়ার হয়েছে? সুষম ত্বরণে যেতে আছে, কন্টিনিউয়াসলি সম পরিমাণের বল লাগতে আছে। তাহলে ডিএসকে ডিএস কাটলাম, তাহলে পড়ে থাকলো কি না এম, ইন্টিগ্রেশনের লিমিট বসাবো ভি ইন্টু ডিভি লিখে নিলাম। তাহলে আমাকে ডিভির রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে, তো লিমিটের ভ্যালুটা আমাকে কি লিখতে হবে, এর জায়গায় আমাকে ভিএ লিখতে হবে, কারণ এ পজিশনের ভেলোসিটি কত ছিল ভিএ, আর বি পজিশনের ভেলোসিটি কত না ভিবি। ক্লিয়ার হলো? আচ্ছা, তো এবারে আমরা ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করার জন্য একটা ফর্মুলা তোমাদের জানা উচিত। কি ফর্মুলা? দেখো, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি হয়, তাহলে এর ইন্টিগ্রেশন আমরা কি করে থাকি না এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। ক্লিয়ার হলো? তাহলে এখানটায় কি রয়েছে ডিভি রয়েছে, এখানে আমরা কি নিয়েছিলাম ডিএক্স নিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের কি অঙ্কের ফর্মুলা। তো এই ফর্মুলাটাকে এখানটায় আমরা পুট করলাম। তাহলে পুট করলে আমি কি পাবো, তাহলে এম তো অলরেডি বাইরে আছে, তাহলে কি লিখবো ভি এর পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে ভি স্কোয়ার ডিভাইড বাই টু। লিমিট বসাবো এবারে ভি এ টু ভিবি। তো আমাকে যদি লিমিট যদি এখানে দিত, এই ইন্টিগ্রেশনে যদি আমাকে লিমিট দিত, সাপোজ ধরো এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, যদি আমাকে লিমিট দিত, তাহলে লিমিট দিলে আমি কি লিখতাম, লিমিট দিলে আমি আগে আপার লিমিট লিখতাম, তারপরে লোয়ার লিমিট লিখতাম। তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তো হয়ে গেছে, তো এক্সের জায়গায় আমি কি লিখবো, একবার এম লিখবো একবার এন লিখবো। তো এক্সের জায়গায় একবার এম লিখবো এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান মাইনাস, আগে আপার লিমিট হবে, আপার লিমিটটা এন ছিল, মাইনাস এম এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। ক্লিয়ার? শুধু এক্স এর জায়গায় চেঞ্জ হয়েছে, তাহলে এখানেও তেমন করে শুধু ভি এর জায়গায় আমার চেঞ্জ হবে। আচ্ছা, টু তো কনস্ট্যান্ট ভ্যালু, টুকে আমি বাইরে নিতে পারি, তাহলে এম বাই টু হলো, থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে আগে আপার লিমিট ভি বি স্কোয়ার মাইনাস তারপরে লোয়ার লিমিট ভি এ স্কোয়ার। তাহলে এবারে আমরা কি লিখতে পারি, হাফ অফ এম ভি বি স্কোয়ার মাইনাস হাফ অফ এম ভি এ স্কোয়ার। ক্লিয়ার হচ্ছে? তাহলে বি পজিশনের গতিশক্তি মাইনাস এ পজিশনের গতিশক্তি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি এর প্রথমে বি ছিল, বি এর গতিশক্তি মাইনাস এ এর গতিশক্তি। তাহলে দুজনের গতিশক্তির বিয়োগফল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে এটাই হচ্ছে কি না কার্য শক্তির উপপাদ্য। অনেক সময় এই কোশ্চেনটাকে এসে থাকে কার্য ও গতিশক্তির উপপাদ্যটি বিবৃত করো মানে তোমাকে ডেফিনেশন চাইছে না, তোমাকে টোটাল ডেরিভেশনটা করতে বলছে। ক্লিয়ার হচ্ছে? তো নেক্সট তাহলে এটা লিখলেই হবে। শুধু প্রথমে একটু জানিয়ে দিতে হবে কি না এম ভরের বস্তু সম বল প্রয়োগের দ্বারা এ থেকে বি পজিশনে বস্তুটি যেতে আছে। ক্লিয়ার হচ্ছে? তো এ থেকে বি পজিশনে মোট কার্য কত হবে। আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইডেরটা একটু করা হয়নি, লেফট হ্যান্ড সাইডটা একটু দেখে নাও যে এ থেকে বি, তাহলে ডেল ডব্লিউ ইজিক্যাল টু কত হয় ডব্লু, তাহলে লিমিট বসাবো এ টু বি। আচ্ছা, ফাইনালি আমরা যেটা করে দিচ্ছি এর পরের স্টেজে এখানটায় করে দিচ্ছি, তাহলে ডব্লু এ মাইনাস ডব্লু বি মাইনাস ডব্লু এ, তাহলে বি মাইনাস ডব্লু এ ইজিক্যাল টু কত হবে, যে ওয়ার্ক ডানটা হবে সেটা আমি ধরলাম ডব্লু। তাহলে এটাই হচ্ছে কি ফাইনালি ওয়ার্ক ডান।
তাহলে যে ওয়ার্ক ডানটা আমাকে করতে হচ্ছিল। আচ্ছা, তো এটাই ছিল আমাদের প্রথম কোশ্চেন। তো সেকেন্ড কোশ্চেন আমরা দেখে নিই, চলো। নেক্সট হচ্ছে দ্বিতীয় কোশ্চেনটার অ্যান্সার 2। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সারটা আমরা করতে চলেছি। কোশ্চেন নাম্বার 2 কি বলেছিল না, অভিকর্ষীয় স্থিতিশক্তি পথের উপর নির্ভরশীল নয়। সাপোজ ধরো কোনো একটা পথ, এরকম একটা নততল বরাবর পথ, যে নততলটা ধরো থিটা কোণে রয়েছে। ক্লিয়ার হয়েছে? অভিকর্ষীয় স্থিতিশক্তি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তো এইখানে কোনো একটা বস্তু আছে, সাপোজ এটা এ পজিশন, এটা হচ্ছে বি পজিশন। তাহলে এ থেকে বি পর্যন্ত লেন্থটা আমি কত ধরলাম না এল। ক্লিয়ার? আর এই পয়েন্টটাকে আমি সি ধরলাম, এটা আমাদের হচ্ছে ভূমি। এটা হচ্ছে কি না ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। মানে ভূমিকে আমরা কি বলে থাকি, অনেক সময় বেস লাইন বলে থাকি, বেস লাইন। ক্লিয়ার? এটা 2 মার্কের এসে থাকে কোশ্চেনটা। তাহলে একটা বস্তু এ থেকে যদি বিতে আসে, তাহলে বস্তুটা কত পরিমাণ কার্য করবে, অভিকর্ষীয় স্থিতিশক্তি হবে, কত পরিমাণ অভিকর্ষীয় স্থিতিশক্তি সে বর্জিত করবে, সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো কি করে আমরা বার করব? সাপোজ এ থেকে সি পর্যন্ত হাইটটা হচ্ছে কত না এই সাইড আমরা ধরলাম, আর এই লেন্থটা হচ্ছে কত না এল। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবারে একটা বস্তু কি হয়েছে, একটা বস্তু সাপোজ ধরো এইখান থেকে আমি ছেড়ে দিলাম, তাহলে বস্তুটা এইখান থেকে আস্তে আস্তে এইখানটা এসে পৌঁছেছে। তাহলে বস্তুটা যখনই আসবে তখন বস্তুটার ওয়েট কোন দিকে লাগবে, নিচের দিকে, এমজি। আচ্ছা, এই ওয়েটের ডিরেকশানটাকে যদি আমি একটু বাড়াই তাহলে বুঝতে আরও সুবিধা হয়। এটা হচ্ছে কি এমজি। আচ্ছা, ওয়েটটা লম্বভাবে ক্রিয়া করছে ভূমির উপর, তাহলে ভূমির উপর যদি লম্বভাবে ক্রিয়া করে, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এটা কত হবে, এটা কত হবে না 90 মাইনাস থিটা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এই ওয়েটটাকে যদি আমি দুটো উপাংশে ভাগ যদি করি, তাহলে কেন ভাগ করব না, এই নততল বরাবর ওয়েটের যে উপাংশটা থাকবে সেই উপাংশের দ্বারাই তো বস্তুটা নততল বরাবর নামতে থাকবে। কারণ এই নততল বরাবর যে বলটা ক্রিয়া করবে, তাহলে নততল বরাবর এই ওয়েটের উপাংশটা কত হবে, তাহলে উপাংশের বিভাজনে আমরা কি করব, লম্ব উপাংশের বিভাজনে। তাহলে একটা কোণ আমাকে ডিসাইড করতে হয়, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এটা হবে কত থিটা। কেন না এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 90, তাহলে এই কোণটা যদি 90 মাইনাস থিটা হয়ে থাকে তাহলে এটা ডেফিনেটলি থিটা হবে। তাহলে এটা যদি থিটা হয়, এই বরাবর কত হবে এমজি কস থিটা, এই বরাবর কত হবে এমজি সাইন থিটা। ক্লিয়ার হলো? বোঝা গেছে? আচ্ছা, তো বস্তুটা এ থেকে বি পর্যন্ত এসছে, বস্তুটার সরণ কত হয়েছে না এবি পথ, তার মানে আমাদের এল পথটা, তাই তো? আচ্ছা, এবারে দেখো যে কৃতকার্য ডব্লিউ ইজিক্যাল টু কী হবে না স্থিতিশক্তি, যে পরিমাণ আমি কৃতকার্য করব তার মধ্যে সেই পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হবে। তাহলে স্থিতিশক্তি ইজিক্যাল টু আমি কী করে বার করব, মানে কৃতকার্য বার করার রুলস সেটাই হয়ে যাবে স্থিতিশক্তি। তাহলে কৃতকার্য বার করার ফর্মুলা কি না বল গুণিতক সরণ, এটাই তো। তাহলে বলটা কত না এমজি সাইন থিটা বলের জন্য নততল বরাবর পড়তে আছে, তাহলে এমজি সাইন থিটা ইন্টু সরণটা কত হয়েছে না এবি পথ ইন্টু এবি। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, এবারে দেখো, এবারে আমাকে এই এবি পথটাকে কিছু একটা করে গায়েব করাতে হবে। তাহলে এই এবি পথটাকে, আচ্ছা সাইন থিটা মানে আমি কি জানি, সাইন থিটা, দেখো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা হচ্ছে আমাদের কত এইচ, তাহলে এইচ ডিভাইডেড বাই এল, তাই না? সাইন থিটা ইজিক্যাল টু কত হচ্ছে না এইচ ডিভাইডেড বাই এল। আচ্ছা, তো এইচ ইকুয়াল টু কত না এসি। আচ্ছা, আর এল ইজিক্যাল টু হচ্ছে এবি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো তো, সাইন থিটাটাকে যদি আমি গায়েব করে দিই, এসি বাই এবি লিখতে পারি ইন্টু এবি। তো এবি কে এবি ক্যান্সেল, তাহলে এমজি
ইন্টু এসি পড়ে থাকে, তাহলে এসি মানে হচ্ছে কি এইচ, তাহলে কি হলো না mgh। তাহলে কৃতকার্য ইকুয়াল টু কত না mgh। তাহলে নততল বরাবর কোনো বস্তু যদি পড়তে থাকে তাহলে এই নততলের সরণ আমাকে নিতেই হবে না, কি নিতে হবে না বেস লাইন থেকে কতটা হাইটে রয়েছে, সে যেভাবেই পড়ুক বাঁকা চোরা যেভাবেই পড়ুক না কেন, বেস লাইন থেকে বস্তুটা কতটা হাইটে রয়েছে সেটাই যদি আমার জানা থাকে তাহলে আমি তার অভিকর্ষীয় স্থিতিশক্তি বার করতে পারবো। ক্লিয়ার হয়েছে? তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তি পথের উপর নির্ভরশীল নয়, এখানটাই বুঝতে পারলাম যে বেস লাইন থেকে বস্তুটা কতটা উপরে ছিল তার উপরে নির্ভরশীল। ওকে, তাহলে থার্ড কোশ্চেন আমরা এবারে দেখতে চলেছি। তো কোশ্চেন নাম্বার 2 আমাদের কমপ্লিট। এবারে আমরা দেখব কোশ্চেন নাম্বার 3। তো কোশ্চেন নাম্বার 3 আমাদের কি বলেছে না মসৃণ নততল বরাবর পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক প্রমাণ করো। মসৃণ নততল, তো অ্যান্সার আমরা লিখি অ্যান্সার 3। তো এই হচ্ছে একটা মসৃণ নততল, তো এই হচ্ছে মসৃণ নততল। তো এই অবস্থানে একটা বস্তু রয়েছে, তো এটা হচ্ছে আমাদের এ পজিশন, এটা হচ্ছে আমাদের বি পজিশন। তাহলে এ থেকে বির দিকে বস্তুটা আসতে আছে নততল বরাবর। তাহলে এ বি এর লেন্থ আমি আগে দিয়ে দিলাম, এ বি এর লেন্থ হচ্ছে আমাদের এল, আর এটা হচ্ছে সি পয়েন্ট। এই বিসি অক্ষটা হচ্ছে কি আমাদের বেস লাইন, এই বিসিটা হচ্ছে আমাদের বেস লাইন। আচ্ছা এসির হাইটটা আমাকে দিয়েছে কত না এইচ, আমি লিখে দিলাম তাও এসি হচ্ছে কত না এইচ। তো আমাকে মোট যান্ত্রিক শক্তি আমাকে বার করতে বলেছে। মোট যান্ত্রিক শক্তি বলতে কি বোঝায়, আমি যদি দেখাই মোট যান্ত্রিক শক্তি সমান কি হয় না মোট যান্ত্রিক শক্তি সমান হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাহলেই আমরা কি পেয়ে যাব মোট যান্ত্রিক শক্তি। ক্লিয়ার? তাহলে ই ইকুয়ালস টু ই কে প্লাস ইপি আমাদের করতে হবে। তাহলে আমি ধরলাম যে বস্তুটা এ পজিশনে আছে, তাহলে এ থেকে কোন দিকে আসতে আছে না বির দিকে আসতে আছে। তাহলে এ পজিশনে যখন বস্তুটা স্থির অবস্থায় ছিল তাহলে ওই অবস্থায় তার কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি যোগ করলে আমরা মোট এনার্জি পেয়ে যাব। তাহলে প্রথমে আমি ধরলাম এ পজিশন, তাহলে এ পজিশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কত না হাফ এম ভি স্কোয়ার, ফর্মুলায় আমরা ভি কত হবে এ পজিশনে তার ভেলোসিটি ইকুয়ালস টু 0, তাহলে কাইনেটিক এনার্জি কত 0। তাহলে এ পজিশনে পোটেনশিয়াল এনার্জি কত হবে বলো না এ পজিশনে পোটেনশিয়াল এনার্জি কত হবে, সোজা ফর্মুলা কোশ্চেন নাম্বার 2তে আমরা দেখেই এলাম যে ওই বস্তুটা ভূমি থেকে কতটা হাইটে আছে তারই উপরে ডিপেন্ড করছে। দেখো ভূমি থেকে কতটা হাইটের উপরে হাইটে আছে এইচ হাইটে, তাহলে আমরা সোজা ফর্মুলা পোটেনশিয়াল অভিকর্ষীয় স্থিতিশক্তি আমরা বার করব যে mgh, তাহলে সিম্পল এইচ হাইটেও রয়েছে যে mgh। ক্লিয়ার করা গেছে এতটুকু। নেক্সট, তাহলে এ পজিশনের ক্ষেত্রে টোটাল এনার্জি আমরা কত পেলাম না ই কে প্লাস ইপি ইকুয়ালস টু mgh প্লাস 0, তার mgh, তার মানে কত না mgh। তাহলে এ পজিশনের আমাদের টোটাল এনার্জি বেরিয়ে গেল, বক্সের মধ্যে রাখলাম। এবার আমাদের কথা হচ্ছে বি পজিশনের বার করা। তো বি পজিশন মানে এইখানটায়, তো বি পজিশন। আচ্ছা বি পজিশনে আসার আগে বস্তুটা এই নততলের যে কোনো একটা পজিশনে তো আসবে। তো আমি মানলাম যে এই পজিশনে বস্তুটা এসছিল যখন, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। তাহলে ডি পয়েন্টের আগে মানে টোটাল এনার্জি আমরা বার করব। তাহলে আমি লিখলাম ডি পজিশন। তাহলে ডি পজিশনের ক্ষেত্রে টোটাল এনার্জি আমরা কি করে বার করব না টোটাল এনার্জি বার করার জন্য ই কে প্লাস ইপি করতে হবে। তাহলে এই পজিশনে যখন বস্তুটা এসছে তাহলে এই জায়গাটায় বস্তুটার কোনো একটা ভেলোসিটিও চলে এসছে, বস্তুটা বেস লাইন থেকে কোনো না কোনো একটা হাইটেও আছে। আমি মানলাম h1 হাইটে আছে, h1 হাইটে আছে। আচ্ছা এই h1 হাইটটা কত হবে, টোটাল লেন্থটা হচ্ছে আমাদের এল, নততলটা আমি মানলাম থিটা অ্যাঙ্গেলে ছিল প্রথম থেকেই, আমার বলা যদি ভুল হয়ে থাকে নততলটা আমাদের থিটা অ্যাঙ্গেলে ছিল, তাহলে এটাও থিটা, কেন বেস লাইনের সাথে একটা সমান্তরাল আমরা টেনেছি।
আচ্ছা, এই পয়েন্টের আমি নাম দিয়ে দিলাম ই। তাহলে এই জায়গাটার আগে পোটেনশিয়াল এনার্জিটা বার করে নিই। তাহলে ইপি ইকুয়ালস টু কত হবে না এম জি এইচ ওয়ান। তাহলে এইচ ওয়ান ইকুয়ালস টু কত না এইচ ওয়ান ইকুয়ালস টু আমি লিখতে পারি এটা যে আচ্ছা এই হাইটটা কত হবে, এই হাইটটা দেখো, এই হাইটটা দেখো দেখো এ থেকে ডি পর্যন্ত এসছে তো। আচ্ছা এত দূর পর্যন্ত থাক, আগে আমি ই কেটা বার করে নিই। তাহলে ই কে ইজিক্যাল টু কত হবে হাফ এম ভি স্কোয়ার ফর্মুলায়। তাহলে ভি এর জায়গায় আমি কি বসাবো ভি ওয়ান, কেন না ডি পজিশনে ভেলোসিটি হচ্ছে কত না ভি ওয়ান। তো ভি ওয়ান আমি কি করে বার করব, তো ভি ওয়ান বার করার একটা প্রসিডিউর রয়েছে যে এই পজিশনে তার ভেলোসিটি যা ছিল এই জায়গাটার ভেলোসিটি হচ্ছে কি ফাইনাল, তাহলে এর রেসপেক্টে ডি হচ্ছে কি ফাইনাল। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as এই ফর্মুলায় আমরা কি লিখতে পারি যে ভি হচ্ছে আমাদের এখানে ভি ওয়ান আর ইউ হচ্ছে কত আমাদের 0 প্লাস 2a, এটা হচ্ছে কত না এই বরাবর এক্সেলারেশন। তাহলে এই বরাবর এক্সেলারেশন কত দেখো সোজাসুজি নিচের দিকে লাগছে জি ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ জি। তাহলে এই জি এর যদি দুটো উপাংশে যদি আমি ভাঙি তাহলে এই বরাবর একটা উপাংশ পাবো, এই বরাবর একটা উপাংশ পাবো। তাহলে এটা যদি থিটা হয় এটা থিটা, তাহলে এদিকে হবে জি কস থিটা, এদিকে হবে জি সাইন থিটা। সিম্পল জিনিস, সিম্পল জিনিস। যেহেতু মসৃণ নততল, মসৃণ, তাহলে এক্সেলারেশনটা কত, তাহলে নততল বরাবর যে এক্সেলারেশনটা আমি পাচ্ছি সেটা হচ্ছে জি সাইন থিটা। তাহলে এর জায়গায় আমি কি বসাবো জি সাইন থিটা ইন্টু এস। এসটা হচ্ছে কত না কতটা সরণ হয়েছে, তাহলে এইটুকু সরণ হয়েছে, এই সরণটাকে আমি মানলাম কত না এস। এ থেকে ডি পর্যন্ত, তাহলে এ থেকে ডি পর্যন্ত সরণটা হচ্ছে কত আমাদের এস। তাহলে অ্যাজ ইট ইজ আমি এসটাকে রেখে দেব। তাহলে ভি ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু আমি কি লিখতে পারি না 2g সাইন থিটা ইন্টু এস। তাহলে হাফ অফ এম, ভি ওয়ান স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি 2g সাইন থিটা ইন্টু এস। ক্লিয়ার? তো 2 কে 2 ক্যান্সেল, তাহলে এম জি সাইন থিটা ইন্টু এস। ক্লিয়ার হয়েছে? এম জি সাইন থিটা ইন্টু এস। আচ্ছা এইচ ওয়ান ইকুয়াল টু আমি কি লিখতে পারি দেখো এইচ ওয়ান, এই এইচ ওয়ান ইজিক্যাল টু কি লিখতে পারি। এবার একটা জিনিস লক্ষ্য করো যে এই যে কোণটা রয়েছে না, এই যে কোণটা রয়েছে এই কোণটা কত না থিটা। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু আমি কি লিখবো না সাইন থিটা ইকুয়ালস টু দেখো দেখো এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে টোটাল হাইটটা কত ছিল এইচ, এইখান থেকে এইটুকু কত না এইচ ওয়ান। তাহলে এই লম্বটা কত হবে না এইচ মাইনাস এইচ ওয়ান। তাহলে লম্ব হচ্ছে এইচ মাইনাস এইচ ওয়ান ডিভাইডেড বাই কত হলো এস। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা তাহলে আমি এবারে আমি কি করলাম, তাহলে এস ইন্টু সাইন থিটা না এস ইন্টু সাইন থিটা এইচ মাইনাস এইচ ওয়ান। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা তো এইচ ওয়ান ইজিক্যাল টু কত হবে না এইচ মাইনাস এস ইন্টু সাইন থিটা লিখতে পারি। তো এইচ ওয়ানের জায়গায় আমরা এই ভ্যালুটা পুট করে দেবো। এইচ ওয়ানের জায়গায় এই যে এইচ ওয়ানটা আছে এই এইচ ওয়ানের জায়গায় এই ভ্যালুটা পুট করে দেবো। তো কী লিখলাম এম জি এইচ মাইনাস এস ইন্টু সাইন থিটা। এতটুকু ক্লিয়ার হচ্ছে? তো গুণ করে দিই, তো এম জি এইচ মাইনাস এম জি একটু ছোটো ছোটো হয়ে যাচ্ছে কেন না পাশাপাশি লেখা হয়ে গেছে তো একটু ছোটো ছোটো হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ইকে, এ পাশটা হচ্ছে আমাদের ইপি। আর এইটা করেছি এই ভি ওয়ান স্কোয়ারটাকে বার করার জন্য। তো আমাদের ফর্মুলা কি, ফর্মুলা বলছে ইডি ইজিক্যাল টু ইকে প্লাস ইপি, মানে ইপির ভ্যালু আর ইকের ভ্যালু এই দুটো ভ্যালুকে আমাকে কি করতে হবে যোগ করতে হবে। তো আমি যোগ করি, তাহলে ইডি ইকুয়ালস টু এম জি এইচ মাইনাস এম জি এস সাইন থিটা। তো আগে আমি ইপি বসিয়ে নিয়েছি, তারপরে প্লাস কি করব ইকের ভ্যালু বসিয়ে দেবো এম জি সাইন থিটা ইন্টু এস। তো দেখ এম জি সাইন থিটা এম জি এস সাইন
প্লাস মাইনাসে ক্যান্সেল, তাহলে পড়ে আছে কত না ইডি ইকুয়ালস টু mgh। তাহলে ডি পজিশনের টোটাল এনার্জি আমরা কত পেলাম mgh। ক্লিয়ার হলো? তো লাস্ট একটা পজিশন আমি বার করব বি, তাহলে বি পজিশনের যদি টোটাল এনার্জি mgh হয়ে যায় তাহলে আমাদের প্রমাণ। ক্লিয়ার হলো? তাহলে বি পজিশনেরটা বার করি, তো বি পজিশনের বার করব, তো বি পজিশনের জন্য আমাকে কি করতে হবে, সেম জিনিস, যে বি পজিশনের জন্য ইকে প্লাস ইপি করতে হবে। তাহলে আমি ধরলাম V2। ক্লিয়ার হচ্ছে? তাহলে বে এই জায়গাটায় তখন বেস লাইনের উপরে রয়েছে, তাহলে থেকে কোনো হাইডার বানাচ্ছে না, তাহলে এইচ ইকুয়াল টু কত 0। তাহলে আমরা লিখতে পারি ইপি ইকুয়ালস টু কত 0। ক্লিয়ার? ইকে কত হবে, তো ইকে আমি বার করব, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি2 স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তো এই ভি2 স্কোয়ার আমাকে বার করতে হবে, ভি2 স্কোয়ার বার করার জন্য ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস, একটু এদিকে লিখলাম, একটু এই জায়গাটা লিখছি, তো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as ফর্মুলা ইউজ করলাম, ভির জায়গায় আমরা ভি2 স্কোয়ার লিখলাম, আর ইউ দেখো এইখানকার রেসপেক্টে ধরো না, কেন এখানকার একটা আলাদা কিছু ছিল, বসাতে হবে, তার থেকে একদম বসিয়ে দিলে খুব দ্রুত রেজাল্ট বেরিয়ে যাবে। a2 ইন্টু এ হচ্ছে কত জি সাইন থিটা, ভি স্কোয়ার ইকুয়ালস টু 0 প্লাস 2g সাইন থিটা ইন্টু এল, তো v2 স্কোয়ার ইজ ইকাল টু 2g সাইন থিটা ইন্টু এল। ওকে, তাহলে এই মানটা নিয়ে আমরা কি করব, v2 স্কোয়ারের জায়গায় বসিয়ে দেবো, তো হাফ এম v2 স্কোয়ারের জায়গায় আমরা বসিয়ে দেবো 2g সাইন থিটা ইন্টু এল। ক্লিয়ার হচ্ছে? তো এবারে আমরা করলামটা কি না 2k2 ক্যান্সেল করলাম, তো 2k2 ক্যান্সেল করার পর নেক্সট আমরা কি লিখব না এম জি, দেখা যাচ্ছে না, এম জি সাইন থিটা ইন্টু এল। তো এই সাইন থিটাটাকে আমাকে একটু গায়েব করাতে হবে, তো সাইন থিটাটাকে আমি গায়েব করাবো কি করে, দেখো এখানটায় কোন ট্রায়াঙ্গেলটা ধরবো, এই নততলের ক্ষেত্রে দেখো ফাইনাল ভেলোসিটি আমরা নিয়েছি v2 স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি আমরা নিয়েছি 0, তাই না? তো ইনিশিয়াল ভেলোসিটি 0, ফাইনাল ভেলোসিটি v2 স্কোয়ার, তো এই টোটাল এই গোটা নততলটার ক্ষেত্রে আমাকে নিতে হচ্ছে, তাহলে এই পুরো ট্রায়াঙ্গেলটা আমাকে ধরতে হবে। তো এই পুরো ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে সাইন থিটা আমরা বার করব, কোথায় বার করব, এইখানটা বার করি, তো সাইন থিটা ইকুয়ালস টু আমরা কি লিখব, লম্ব বাই অতিভুজ। তো এই পুরো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে লম্ব কোনটা, তাহলে এই কোণের রেসপেক্টে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এইচ ডিভাইড বাই এল, ডিভাইড বাই এল, তাহলে এইচ ডিভাইডেড বাই এল, তাহলে সাইন থিটার জায়গায় আমরা বসিয়ে দিলাম এম জি এইচ ডিভাইড বাই এল ইন্টু এল, তো এল কে এল ক্যান্সেল, তাহলে ই কে ইজকাল টু কত পেয়েছি mgh। তো বি পজিশনের টোটাল এনার্জি কত হবে না, বি পজিশনের টোটাল এনার্জি ইকুয়ালস টু ইকে, ইকে ইকুয়ালস টু হোয়াট, ইকে ইজকাল টু হচ্ছে mgh, আর বি পজিশনের টোটাল এনার্জি বার করার ফর্মুলা কি, ইকে প্লাস ইপি, তাই তো, নাহলে ইপি প্লাস ইকে যে কোনো একটা, তো ইকে ইজকাল টু কত না, ইকে ইজকাল টু হচ্ছে কত না mgh, ইপি ইজিক্যাল টু কত অলরেডি আমরা বার করে নিয়েছি 0, তো 0, তাহলে টোটাল এনার্জি হচ্ছে বি পজিশনের mgh, বক্স চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে এ পজিশনের ক্ষেত্রে টোটাল এনার্জি হচ্ছে mgh, বি পজিশনের ক্ষেত্রে টোটাল এনার্জি হচ্ছে mgh, মধ্যিখানে কোনো একটা পয়েন্টের টোটাল এনার্জি তাও পেয়েছি আমরা mgh। তাহলে তিনটা পজিশনে যদি আমরা প্রত্যেক ক্ষেত্রে মোট এনার্জি যদি mgh পাই, তাহলে আমরা কি বলতে পারলাম না, আমরা বলতে পারলাম যে অভিকর্ষীয় ত্বরণের প্রভাবে অবাধে পতনশীল নততল বরাবর অবাধে পতনশীল কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক। এটা মসৃণ নততল বটে, অমসৃণ নততলের ক্ষেত্রেও হয়ে থাকে। তো নেক্সট আমরা নিয়ে আসবো। তো আজকের আমাদের তিনটে সিলেক্টেড কোশ্চেন ছিল, বোর্ড বেসড কোশ্চেন, সিবিএসসি বেসড কোশ্চেন। তো প্রত্যেকে এই কোশ্চেনগুলোকে নোট করো এবং নেক্সট লেকচারের জন্য নিজেরা প্রস্তুত নাও। তো আজকের মতো এতটুকুই থাকলো। বেস্ট অফ লাক, প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো। গুড নাইট।